পুরা ঘটনাটা ঘটিয়েছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স। ভিডিওতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া থেকে লাইভ স্ট্রিম এসে দেখায় তার নগ্ন দেহ প্রদর্শন করে এবং দেখায় তার চোখের চশমা পরা কিন্তু গায়ে কাপড় নাই, সে যে একটা নর্দমা সুন্দরী সেটা জনগণের সামনে প্রকাশ করে এবং সে নাটকীয় ভাবে দেখায় যে তার দরজায় পুলিশ করা নাড়ছে ইত্যাদি ইত্যাদি। বাকি সব আপনারা জানেন। এই ডিআইজি রেজাউল করিম কিন্তু কোনো লোক পাঠায় নাই, খোদাবক্স নিজেই জুনিয়র অফিসার এডিসিদেরকে পাঠিয়ে দিয়েছে সরজমিনে মাঠে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে। পরের দিন সকালবেলা খোদাবক্স ডিআইজি রেজাউল করিমকে ধরে বসে আদালত কেন রিমান্ডে নিল না মেঘনাকে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিআইজি রেজাউল করিমের দায়িত্ব কি মেঘনা আলমকে রিমান্ডের রায় দেওয়া? রিমান্ডে দেওয়ার কাজ তো হচ্ছে আদালতের, আর সেই আদালতকে চালায় আসিফ নজরুল। যেই আসিফ নজরুল 1500+ রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই 5ই আগস্ট স্বাধীনতা অর্জনের পরে রক্তের উপর দিয়ে হেঁটে এসে বিপ্লব চুরি করে নিয়ে গিয়েছিল এবং সংবিধানের অধীনে চুপ্পুর অধীনে আবার সে আওয়ামীর পক্ষের সরকার একটা গঠন করে বসে। আজকে ডিআইজি রেজাউল করিমের পিছনে কে লেগেছে? সেই আল্লাহ বক্সের ভাই খোদাবক্স। মা বাবা জানি না, হয়তো মনে করেছিলেন তার সন্তান এরা জীবনে পাপ কাজ করবে, কিন্তু তাদের নাম আল্লাহ আর খোদা রাখার কারণে মাপ পেয়ে যাবে কিনা, এই জন্য এই চিন্তা করে তাদের নাম রেখেছিলেন কিনা জানি না। তবে নামগুলা কি দেখেন আর কামগুলা কি দেখেন। এই আল্লাহ বক্সের যে ওসি প্রদীপকে রক্ষা করার চেষ্টা করেছিল, এই আল্লাহ বক্সের ভাই হচ্ছে খোদাবক্স, যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। এই খোদাবক্স ছিল 2006-07 সালে আইজি, পুলিশ প্রধান ছিল এবং তার পরবর্তীতে 2011 সালে হাসিনা ক্ষমতা আসার পরে 21 আগস্টে গ্রেনেড হামলার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। 2011 সালের পরে 2018 সালের অক্টোবরে তাকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং ঠিক তার 3 মাস পরে 2019 সালের ডিসেম্বরে এই খোদাবক্সকে জামিন দেওয়া হয় এবং 2024 সালে এই সরকার রক্তের উপর দিয়ে এই সরকার যখন এসে ক্ষমতায় বসে, তখন কিন্তু এই খোদাবক্সকে 21 আগস্টের গ্রেনেড মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয়। অথচ এই ডিআইজি রেজাউল করিমের সাথে আমার অনেক বছর আগে কথা হয়েছিল। উনি তখন কান্নায় ভেঙে পড়েছিলেন যে গত এতটা বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ওনার উপর কি অত্যাচার নির্যাতন করেছে এবং ওনাকে কিভাবে বঞ্চিত করেছে। আমি ওনাকে বলেছিলাম, ইনশাল্লাহ দিন আসবে, আল্লাহ দিন দেখাবেন, আল্লাহ আপনাকে সেই জায়গায় বসাবেন যখন আপনি ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে উনি ডিবি প্রধান হিসাবে ওনাকে বসানো হয়েছিল। আল্লাহ ওনাকে সম্মানের সাথে সেখানে বসিয়েছিলেন এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে সকল প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে উনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতীয় পোষা সমস্ত আওয়ামী সন্ত্রাসীদেরকে, মন্ত্রী থেকে আরম্ভ করে যত এমপি, এদেরকে প্রায় 200-এর উপরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এদেরকে অল্প সময়ের মাঝখানে গ্রেফতার করে। শুধু তাই নয়, যে ভারতের জঙ্গি সংস্থা যে বাংলাদেশকে দখল করার জন্য এবং বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কচি কচি মুসলমান ছেলেমেয়েদেরকে পথ ভ্রষ্ট করে ইসকনে অংশগ্রহণ করার জন্য যে চিন্ময় ইসকনের চিহ্ন উঠে পড়ে লেগেছিল, এই বদমাশ, এই দেশদ্রোহীগুলা, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীগুলাকেও কিন্তু এক হাতে এই ডিআইজি রেজাউল করিম গ্রেফতার করে, দেশপ্রেমিকের ভূমিকা পালন করে। সে নিজেকে এতটাই বিপদে ফেলে যে দিন রাত সে ভারতীয় এবং বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী এবং অন্যান্য সন্ত্রাসীদের দিন রাত হত্যার হুমকি পেতে থাকে নিজের উপর এবং তার পরিবারের উপরে। সেই সকল উপেক্ষা করে সে কাজ চালিয়ে যেতে থাকে, দেশপ্রেমিকের মতো কাজ চালিয়ে যেতে থাকে মাথা উঁচু করে। ওনার স্ত্রী কিডনি এবং অন্যান্য সমস্যায় ভুগছেন, ওনাকে সময় পর্যন্ত দিতে পারেন না উনি। ওনার 2টা মেয়েকে উনি স্কুলে পাঠাতে পারেন না, বাসায় বসিয়ে রেখেছেন জীবনের ভয়, নিরাপত্তার কারণে। আজকে আমরা এতটা বছর স্বৈরাচারী হাসিনার পতনের জন্য যুদ্ধ করেছি। আমরা যদি সবাই আজকে একত্রে দেশপ্রেমিক বিভিন্ন প্রশাসনে, সে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর হোক, সিভিল প্রশাসনের হোক, পুলিশের হোক, দেশপ্রেমিক যারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করছে, তাদের পক্ষে না দাঁড়াই, তাহলে জেনে অথবা না জেনে আমাদেরও কিন্তু মুনাফিকি হয়ে যাবে, বেঈমানি হয়ে যাবে এবং দেশদ্রোহিতা হয়ে যাবে।
আর আমরা যদি আজকে এইসব বীরদের, দেশপ্রেমিকদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের স্বাধীনতা আবার হারিয়ে যাবে। আজকে পুরা ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স। সেই কিন্তু ফোন করে রেজাউল করিমকে, ডিআইজি রেজাউল করিমকে বলে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে, এবং এই ডিআইজি রেজাউল করিম কিন্তু কোনো লোক পাঠায় নাই। খোদাবক্স নিজেই জুনিয়র অফিসার এডিসিদেরকে পাঠিয়ে দিয়েছে সরজমিনে মাঠে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে। শুধু তাই নয়, মেঘনা আলম সেই দিকে একই সাথে অত্যন্ত কোঅর্ডিনেশনের মাধ্যমে মেঘনা আলম ভিডিওতে যায়, ভিডিওতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া থেকে লাইভ স্ট্রিম এসে দেখায় তার নগ্ন দেহ প্রদর্শন করে, এবং দেখায় তার চোখের চশমা পরা কিন্তু গায়ে কাপড় নাই, সে যে একটা নর্দমা সুন্দরী সেটা জনগণের সামনে প্রকাশ করে, এবং সে নাটকীয় ভাবে দেখায় যে তার দরজায় পুলিশ করা নাড়ছে, ইত্যাদি ইত্যাদি, বাকি সব আপনারা জানেন। পরের দিন সকালবেলা খোদাবক্স ডিআইজি রেজাউল করিমকে ধরে বসে আদালত কেন রিমান্ডে নিল না মেঘনাকে। ডিআইজি রেজাউল করিমের দায়িত্ব কি মেঘনা আলমকে রিমান্ডের রায় দেওয়া? রিমান্ডে দেওয়ার কাজ তো হচ্ছে আদালতের, আর সেই আদালতকে চালায় আসিফ নজরুল। যেই আসিফ নজরুল 1500+ রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই 5ই আগস্ট স্বাধীনতা অর্জনের পরে রক্তের উপর দিয়ে হেঁটে এসে বিপ্লব চুরি করে নিয়ে গিয়েছিল, এবং সংবিধানের অধীনে, চুপ্পুর অধীনে আবার সে আওয়ামীর পক্ষের সরকার একটা গঠন করে বসে, যা প্রফেসর ইউনূস বুঝতেও পারেন নাই কি হয়ে গেল। তাই প্রফেসর ইউনূস বহুবার ব্যাখ্যা করেছি, সম্পূর্ণ সক্রিয়তার সাথে, স্বাধীনতার সাথে কাজ করতে পারছেন না, কারণ এখনো ভারতীয় এবং আওয়ামী, আসিফ নজরুল এবং চুপ্পু রয়ে গেছে। তাই দ্রুত আইজি ফোন করে, বর্তমান আইজি ফোন করে ডিআইজি রেজাউল করিমকে বলে, তুমি আর অফিসে এসো না কালকে থেকে। রেজাউল করিম কিছুই জানতো না। যারা মেঘনা আলমকে গ্রেফতার করতে যায় তাদের সাথেও রেজাউল করিমের কোনো যোগাযোগ ছিল না। কয়েকবার ফোন করেও তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। অথচ আইজি এবং এই খোদাবক্স মিলে তাদেরকে ইতিমধ্যে ডিবি প্রধান থেকে পদ থেকে তাকে সরিয়ে দেয়। অথচ এই নাটকটা সাজানো হয়েছে যে খোদাবক্স মেঘনা আলমকে গ্রেফতার করাবে, আর মেঘনা আলম যেহেতু আসিফ নজরুলের, যেরকম দেহ ব্যবসায়ী মেঘনা আলম, আসিফ নজরুল ও হানি ট্র্যাপের তার সমস্ত সাক্ষী প্রমাণ আছে, সুতরাং মেঘনা আলমও থ্রেট দিয়েছে আসিফ নজরুলকে, তাকে কিছু করা হলে সেও সব ফাঁস করে দিবে। সুতরাং আসিফ নজরুল তাকে রিমান্ডে নিতে দেয় নাই, কারণ রিমান্ডে নিলে পরে দেশপ্রেমিক পুলিশ অফিসাররা যখন তাকে জায়গা মতো ট্রিটমেন্ট দিত, তখন কিন্তু সমস্ত হরহর করে সবকিছু বেরিয়ে আসতো। কিন্তু আজকে এই আসিফ নজরুল এবং খোদাবক্সরা মিলে এবং আইজির নীরবতায় এবং কি বলে এটাকে, পরোক্ষ সহায়তায়, আমি প্রত্যক্ষ বলবো না, পরোক্ষ সহায়তায়, এবং আসিফ নজরুল এবং খোদাবক্সের সরাসরি পরিকল্পনায় এবং সকল পদক্ষেপে আজকে দেশবিরোধী এই ষড়যন্ত্র চলছে। কেন দেশবিরোধী ষড়যন্ত্র চলছে? কারণ মেঘনা আলম হানি ট্র্যাপ করার চেষ্টা করেছে সৌদি আরবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে। আমি আর ওনার নাম, ছবি আমি কিছু দেখাতে চাই না, কারণ আদালতে যখন মেঘনা আলম যাবে তাকে মেডিসিন দেওয়া হবে, অটোমেটিক তার দেহ ব্যবসার সমস্ত খবর বেরিয়ে যাবে। কাকে হানি ট্র্যাপ করেছে, হানি ট্র্যাপ যাকে করেছে তার দোষের আগে যে হানি ট্র্যাপ করেছে তার দোষ আগে। সুতরাং সৌদি আরব কি ব্যবস্থা নেবে না নেবে সেটা হচ্ছে তাদের ব্যাপার, আমরা ওইদিকে যাবো না। কিন্তু আমাদের সবার আগে স্বার্থ হচ্ছে দেশ নিয়ে। এবং মেঘনা আলম যেহেতু এবং আসিফ নজরুল, খোদাবক্স দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই জন্য তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। আপনারা দেখেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলোতে এই খবর যতটুকু না ফলাও হয়েছে, সবচেয়ে আগে ফলাও হয়েছে ভারতের মিডিয়াতে। তার কিছু কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই। দেখেন, এটা একটা ভারতীয় মিডিয়া, সেখানে মেঘনা আলমকে তার নর্দমা সুন্দরী তাকে দেখিয়েছে, আপনারা দেখেন। তারপরে আরেকটা মেঘনা আলমের ভারতীয় পত্রিকার সমস্ত খবর, এবং ভারতীয় পত্রিকার যে বড় বড় পত্রিকা আছে সমস্ত বড় বড়, আমি অল্প কয়েকটা দেখালাম এখানে। তার মাঝখানে এনডিটিভি, যেই টিভিটা হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী একটা চ্যানেল। আপনাদের যাদের মনে আছে, সেই বিডিআরে 57 জন সেনা হত্যার শুরুতেই যখন জেনারেল শাকিলকে হত্যা করা হলো, বাংলাদেশের কোনো মানুষ, কোনো মিডিয়া, এমনকি সশস্ত্র বাহিনী যারা আশেপাশে গেটের বাইরে ছিল তারা পর্যন্ত জানার আগে কিন্তু এনডিটিভি সবার আগে জানিয়ে দিয়েছে যে জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে। কারণ সেটা যেহেতু হাসিনা এবং বিডিআর পরিকল্পনায় ছিল,
সেটা তাদের পরিকল্পনা হয়েছে, তাই খবরটা তাদের হাতে রেডি ছিল, শুধু খবরটা কখন প্রকাশ করবে সেই অপেক্ষায় তারা ছিল। আজকে সৌদি আরবের দূতকে অপমান করে বাংলাদেশে পৃথিবীর সামনে হেয় করে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার ভয়ঙ্কর পরিকল্পনায় আসিফ নজরুল খোদা বক্সে লেগেছে।